অমর ২১ গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বার্তা24.com এর বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিমুল সালাউদ্দিন। আমার সাথে এই মুহূর্তে আছেন লেখক, গবেষক, শিক্ষক মোহাম্মদ আজম। আজম ভাইয়ের দুটি বই এবার বইমেলায় প্রকাশিত হয়েছে। বাতিঘর এনেছে, বাতিঘরের কবিতা ভবন এনেছে কবি ও কবিতার সন্ধানে এই বইটি। এটি কবিতা নিয়ে তার প্রবন্ধের একটি সংকলন এবং হুমায়ুন আহমেদ পাঠ পদ্ধতি ও তাৎপর্য, হুমায়ুন আহমেদ বিষয়ক একটি বই। এই বইটি এনেছে প্রথমা। আমরা প্রথমে আসলে কবি ও কবিতার সন্ধানে নিয়ে আলাপে যাই। বইয়ের পরিকল্পনাটা হয়েছে যে মোট 10টি প্রবন্ধ, এটাকে আমি দুই ভাগ করেছি। প্রথম 6টি প্রবন্ধ এটা হলো কবি এবং কবিতার থিওরাইজেশন, চিন্নায়ন, কিভাবে আমরা এটাকে চিনবো, কিভাবে বলবো, দেখবো, দেখতে চাইবো, সেটা করা হয়েছে। সেখানে রবীন্দ্রনাথ প্রসঙ্গ আছে, নজরুল প্রসঙ্গ আছে, বুদ্ধদেব বসু প্রসঙ্গ আছে, কিন্তু সেটা কবিতার আলোচনা যতটা না, তার চেয়ে বেশি হলো কবিতা কিভাবে পড়তে হয়, কিভাবে হয়ে ওঠে, কিভাবে বুঝতে হবে, কিভাবে পাঠটাও যেহেতু আমার মূল ব্যাপার প্রায় যে কোনো ক্ষেত্রে, ফলে ওটা প্রধান। এই হলো 6টা প্রবন্ধ। আর এই যে এর মধ্য দিয়ে কবি এবং কবিতা সম্পর্কে একটা ধারণা আমি তৈরি করার চেষ্টা করলাম আমার মতো করে, সেটার আমি এক ধরনের ইমপ্লিমেন্টেশন করলাম পরের 4টা প্রবন্ধে। 4 জন আমার ভাষায়, ফররুখ, শামসুর রহমান, আলমাম, আমার ভাষায় বাংলাদেশের প্রধান 4 জন কবি নিয়ে। এই হলো মোটামুটি বইয়ের পরিকল্পনা। বাহ, মানে এই প্রবন্ধগুলো কি আপনি আসলে গণমাধ্যমের জন্য লিখেছিলেন এর আগে? হ্যাঁ, এর আগে এগুলো প্রকাশিত হয়েছে। এগুলো প্রকাশিত হয়েছে। আমার অন্য অনেক কবিতা বিষয়ক প্রবন্ধ এর মধ্যে আসে নাই, যেটা আমার এই প্রকল্পের মধ্যে এসছে, সেখানে এসছে। আর একটা লম্বা ভূমিকায় আমি আসলে এই বইটা কেন একটা বই এবং কি কারণে আমি এটাকে থিওরাইজেশনের মধ্য দিয়ে কবিতার প্রকল্প আকারে বড় কবি সাব্যস্ত করছি এবং কিভাবে করছি তার একটা ব্যাখ্যা বিবরণী প্রথম অধ্যায়ে আছে আর কি। আজম ভাই, এই বইটার মধ্য দিয়ে আসলে ধরেন মানে এই বইটার সেই অর্থে টার্গেট অডিয়েন্স তো আসলে কবিরাই না, নট নেসেসারিলি। মানে আমি আসলে কাজ করি যে বৃহত্তর ফিল্ডে, এটাকে আমি বলবো সংস্কৃতি অধ্যয়ন। আচ্ছা, কালচারাল পলিটিক্স আমার কাজের খুব ইনারলি মূল ব্যাপার। আমি যখন কবিতা পড়ি বা হুমায়ুন আহমেদ পড়ি বা অন্য কোনো বিষয়ে লেখি, তখন তার একটা হিডেন থাকে হলো নিও হিস্টোরিসিজমের আন্ডারে আমি ডিসকোর্স অ্যানালাইসিস করি এবং সেটা শেষ পর্যন্ত কালচারাল স্টাডিজের মতো দিয়ে যায় আর কি। এটাও তাই। মানে এই বইটার মানে এই বইটা নিয়ে আপনি আসলে পাঠকদেরকে কি বলতে চান, যে এই বইটা ধরেন শিমুল সালাউদ্দিন এই বইটা পড়লে তার লাভটা কি হবে? মানে আসলে বইয়ের লাভ তো হলো যে পাঠক সে আসলে তার মতো করে নির্ধারণ করবে। আমি যে জন্য বই, প্রথম পাঠক তো এই বইটা, আমি বই লিখেছি যে পরিকল্পনাটা নিয়ে, সেটা বলতে পারি আমি। সেই পরিকল্পনাটা হলো যে আমি কবিতা আকারে লিখলেই কবি হয়, এই ধরনের একটা সংজ্ঞাকে আসলে চ্যালেঞ্জ করেছি। আমি এখানে 2 কবি নামে একটা প্রবন্ধ দিয়েছি। সেখানে 2 জন কবিকে আমি, যেটা ফিকশনাল পয়েট, উপন্যাসের কবি এবং নাটকের কবি, সেখানে ওই 2 জন কিন্তু আসলে কবিতা লেখে না, কিন্তু ভাবে, নতুন কথা তৈরি করে। তাহলে এই পুরো ব্যাপারটার মধ্যে আমি আসলে বলতে চেয়েছি যে কবিতা যে আমরা লিখি, এটা কবিতার একটা ধরন মাত্র, এটা একমাত্র ধরন নয়। ফলে কবি এবং কবিতার সংজ্ঞায়ন আমি পরিবর্তন করেছি এবং আমি আরও একটা বড় ব্যাপার প্রস্তাব করার চেষ্টা করেছি। সেটা হলো যে কবি আসলে খুব বেশি ইন্ডিভিজুয়াল নয়, কবি আসলে একটা সার্কামস্ট্যান্সিয়াল প্রোডাকশন। এটা বাস্তবতার সাপেক্ষও বটে, কবি ভাষার অগ্রসরতার দিক থেকেও বটে। একজন কবি নিজেকে মানে নিজে তৈরি করতে পারেন না, তার চারপাশ মিলে এবং ভাষার একটা অগ্রসরতা মিলে একজন কবি তৈরি হয়। এবং 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 বড় কবি বলে আমি যে ব্যাপারটা সাব্যস্ত করছি, তার মধ্যে এটাই মুখ্য ব্যাপার, যে একজন কবি যদি একটা সামষ্টিক প্রকল্পকে ধারণ করতে না পারে, তাহলে আসলে বড় কবি সম্ভব নয়। বাহ, না মানে নিশ্চয়ই এই মানে আমি খুবই আগ্রহী বইটা নিয়ে, এবং আমার ধারণা যে আজম ভাইয়ের যেই অনুধান এবং আসলে প্রস্তাবনা, এগুলো খুবই মজার। মানে আমার অভিজ্ঞতা থেকে আমি জানি মজার। আজম ভাই, আমার হাতে দ্বিতীয় যে বইটি আছে হুমায়ুন আহমেদকে নিয়ে, পাঠ পদ্ধতি ও তাৎপর্য। আজম ভাই, আমার মনে আছে আপনার একটি প্রবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিআর দত্ত মিলনায়তনে সম্ভবত একটা হুমায়ুন আহমেদ নিয়ে একটা সেমিনার হয়েছিল। অনেকেই, আপনি, তৈমুর রেজা, অনেকে আসলে প্রবন্ধ উপস্থাপন করেছিলেন। এই বইটিতে সেই প্রবন্ধ রয়েছে? না, সেই প্রবন্ধ নাই এই বইতে। ইনফ্যাক্ট আপনি যে সেমিনারের কথা বলছেন, ওটা আমরা 3 দিন ব্যাপী করেছিলাম এবং ওটা আমরা করেছিলাম ডাকসু মিলনায়তনে।
ওটা আমি যে কারণে করেছিলাম তার উদ্দেশ্যের সঙ্গে এই বইয়ের মিল আছে। মিলটা হলো যে হুমায়ুন মারা যাওয়ার পরে আমরা এই আলোচনাটা করেছিলাম। উদ্দেশ্য ছিল যে হুমায়ুন যেভাবে বাংলাদেশে পঠিত হয় সেটা আসলে ঠিক সাহিত্য পাঠের যে খুব প্রতিষ্ঠিত তরিকা আছে তার মধ্যে পড়ে না। আমরা চেষ্টা করেছিলাম যে এই প্রবন্ধগুলো উপস্থাপনের মধ্য দিয়ে হুমায়ুন পাঠের একটা দিক নির্দেশনা উপস্থাপন করা, কিন্তু গত কয়েক বছরে আমরা খেয়াল করেছি যে এটা আসলে খুব বেশি প্রভাব ফেলেনি। যদি বলেন তাহলে আমি বলবো যে এই বই আমার সেটার একটা এক্সটেন্ডেড কাজ, যে আমি আসলে নিজেই দেখাতে চেয়েছি যে হুমায়ুন জনপ্রিয় লেখক যদি হয় তাহলে তাকে আমরা কীভাবে পড়তে পারি, আর হুমায়ুনের যে গুরুত্বপূর্ণ লেখাপত্র আছে সেগুলো পড়ার পদ্ধতি বা কী হবে, বা বাংলা সাহিত্যের মূল ধারায়, বাংলাদেশের সাহিত্যের মূল ধারায় হুমায়ুন আসলে তাৎপর্যটা কী তার, এবং তাকে আমরা কীভাবে চিহ্নিত করব, কোথায় আছেন, কীভাবে চিহ্নিত করবেন। এই বইটার উৎসর্গপত্রটা আমার খুব ভালো লেগেছে। মানে প্রিয় দর্শক, আমি যদি আপনাদের শোনাই, এই বইটি মোহাম্মদ আজম উৎসর্গ করেছেন। এই বই খ্যাতির জন্য, খ্যাতি আজম ভাইয়ের পুত্র, খ্যাতির মায়ের জন্য, আজম ভাইয়ের পুত্রের মা, এবং আমার মায়ের জন্য, এবং আজম ভাইয়ের নিজের মাকে। এবং নিচে লিখেছেন, আফটার অল হুমায়ুন গরিষ্ঠাংশে পরিবার কেন্দ্রিক লেখক। মানে এটা একটা অসামান্য উৎসর্গ আজম ভাই, অভিনন্দন আপনাকে। কিন্তু কথাটা হলো যে হুমায়ুন যে গরিষ্ঠাংশে পরিবার কেন্দ্রিক লেখক, এইটাই কি আসলে হুমায়ুন আহমেদের বড় শক্তির জায়গা? হ্যাঁ, ইনফ্যাক্ট বড় শক্তির জায়গা, এবং আমরা বলবো যে এটা বড় লেখক হিসেবে হুমায়ুনের একটা দুর্বলতার জায়গাও বটে। কারণ পরিবার মানুষের একমাত্র অস্তিত্ব নয়, একজন লেখক পরিবার দিয়ে তার সমস্ত অস্তিত্ব ধরতে পারে না। কিন্তু হুমায়ুন অনেক বেশি ধরেছেন, অনেক দূর পর্যন্ত সফল হয়েছেন, এবং ওটাই হুমায়ুনের সাফল্যের প্রধান এলাকা। এই জন্য আমি গরিষ্ঠাংশে কথাটা ব্যবহার করছি, একমাত্র নয়, কিন্তু বড় অংশে হুমায়ুন আসলে হুমায়ুনকে এইভাবে পাওয়া যাবে। আজম ভাই, আপনি আপনার নিজের শিক্ষকতা, আপনার নিজের সব সময়ের যেই মানে প্রবন্ধ বা নিজের পঠন পাঠন চিন্তা আপনার লেগে থাকে, এগুলো সম্বন্ধে ধরেন আমরা জানি, আমরা যারা আপনাকে হয়তো বাস্তব জীবনে চিনি, পাঠকরা যারা দূর থেকে দেখে তারা হয়তো জানে না। বলে আমি জানতে চাই যে আপনার এই বইগুলোর পরে আপনার কাজ আসলে কি কাজ করছেন? আচ্ছা, আমি যে পরিকল্পনা করছি এর পরের বইয়ের, সেটার কিছু অংশ অবশ্য আমি অলরেডি করেছি, আর কিছু অংশ আমি পরিকল্পনা করছি করার, এবং একটা বই করার। সেটা হবে বাংলাদেশের সাংস্কৃতিক রাজনীতি নিয়ে, কালচারাল পলিটিক্স। আমি এই ব্যাপারটাকে বাংলাদেশের এমনকি পলিটিক্যাল কালচারের একটা বেজ মনে করি, এবং আমাদের যে সাংস্কৃতিক রাজনীতি, এই ব্যাপারে বোঝাপড়ার সংকটকে আমি বাংলাদেশের রাজনৈতিক সংকটের বোঝাপড়ার প্রধান সংকট মনে করি। এই ব্যাপারটাকে অ্যাড্রেস করে আমি আসলে আমার পরবর্তী বইয়ের কাজ করছি, এবং এর সঙ্গে আমার আরেকটা বইয়ের পরিকল্পনা আমি করছি, সেটা হলো উপনিবেশ, উত্তর উপনিবেশ, এই ধরনের যে কলোনিয়াল পিরিয়ড, এবং এখন যে আমরা নব্য কলোনিয়াল পরিস্থিতির মধ্যে আছি, কিছু টেক্সট বিশ্লেষণের মধ্য দিয়ে আমি সেই ব্যাপারটাকে সামনে আনতে চাইব, এই ধরনের চিন্তা করছি। মানে মাস্টারি তো করেন এবং সেটা প্রধান জীবিকা, কিন্তু প্রবন্ধ লিখে উপন্যাস বা ফিকশনের মতো টাকা পয়সা তো কামানো যায় না? টাকা পয়সা কামানো যায় না, কিছু অল্প কিছু কামানো যাচ্ছে। বাংলাদেশের যে কন্ডিশন, বাংলাদেশে তো আসলে এত উদ্বৃত্ত নাই রাষ্ট্রীয় দিক থেকে এবং সামাজিক দিক থেকে, ওই উদ্বৃত্তটা আসলে নাই যেটা এই ধরনের চর্চার মধ্যে উপচে পড়বে। আর যা উদ্বৃত্ত আছে সেটা আমরা যদ্দূর শুনি যে খুব ভালো লোকের হাতে নাই, ফলে এই অঞ্চলে কম টাকা আসে। স্বভাবতই আমার ভাগও কম পড়ে। আমাদের শুভকামনা থাকবে আজম ভাইয়ের জন্য, যে আজম ভাইয়ের ভাগেও টাকা পয়সা পড়বে, পাঠকের ভালোবাসা পড়বে, যেটা সবচেয়ে বেশি দরকার। এবং একটা প্রবন্ধ লিখতে কী পরিমাণ একজন লেখককে খাটতে হয়, এটা যারা না লিখেছেন কখনো, বা যারা পড়তে পড়তে তার মজা টের পেয়ে হা হা করে হেসে ওঠেন নাই, তারা খুব কষ্টে বুঝবেন বা হয়তো বুঝবেন না। আমরা বই প্রহরে এতক্ষণ কথা বলছিলাম লেখক, গবেষক, হৃদয় কবি মোহাম্মদ আজমের সাথে। বই প্রহরের পরবর্তী পর্বে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো লেখককে নিয়ে। সবাইকে অনেক ধন্যবাদ।